সন্দেশখালীতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা আর এখনো অধরা মূল অভিযুক্ত মুসা মোল্লা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এই মুসা মোল্লা। মুসার খোঁজে তল্লাশিতে পুলিশ। সন্দেশখালী আছে যে সন্দেশখালীতেই গতকালের ঘটনা তা ফের একবার প্রমাণ করে দিয়েছে। ইডির পর এবার আক্রান্ত পুলিশ, মাঝে 2 বছরের ব্যবধান। ইডির পর সন্দেশখালীতে হামলার মুখে পুলিশ। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, পুলিশ অফিসার সহ পুলিশ কর্মীদের ওপর হামলা চালানো হয়। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো? এই মুসা মোল্লার কোনো হদিশ কি পুলিশ পেল এখনো পর্যন্ত? দেখো, গত পরশুদিন রাত্রি 11টার সময় চুচুড়া মোড়ের কাছে বাসন্তী হাইওয়ের ধারে যখন মুসা মোল্লার বাড়িতে যায় রাজবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিকরা, সেই সময় মুসা মোল্লা বাড়িতে ছিলেন এবং সেই সময় পুলিশ যখন বাড়িতে এসে পৌঁছয় তখন মুসা মোল্লা ফোন করে তার অনুগামীদের ডেকে নিয়ে আসে এবং সেই সময় তারা জড়ো হয়ে আসে এবং আশপাশে গ্রামবাসীরা ছুটে আসে এবং মুসা মোল্লাকে যখন পুলিশ রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছে, সেই সময় মুসা মোল্লার অনুগামীরা তাকে ছিনিয়ে নেয় পুলিশের কাছ থেকে এবং পুলিশ অফিসার সহ যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। আর সেই সময় মুসা মোল্লা পালিয়ে যায়। মুসা মোল্লা শুধু নয়, গতকাল আমরা চুচুড়া মোড়ের কাছে তার বাড়িতে গেছিলাম। তার বাড়ি একেবারে তালাবন্ধ, শুনশান, বাড়িতে কোনো বাসিন্দাই নেই এবং সপরিবারে মুসা মোল্লা পলাতক এবং মুসা মোল্লার খোঁজ চালাচ্ছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ এবং নেজার থানা গতকাল থেকেই তল্লাশি শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। মুসা মোল্লার এই যে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে এটা তদন্ত করে দেখা হচ্ছে যে এই হামলার পেছনে ইন্ধন কাদের। সেই কারণে গতকাল দিনভর বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করে নেজার থানার পুলিশ এবং তারা জানার চেষ্টা করে মুসা মোল্লা গেল কোথায়। এবং প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুসা মোল্লার গতিবিধি সম্পর্কে এই প্রধান উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, কিন্তু এখনও পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। গতকাল 9 জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন, সেই মহিলা মুসা মোল্লার এক আত্মীয়া বলে জানা যাচ্ছে এবং তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মুসা মোল্লার হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ এবং মুসা মোল্লা এই ঘটনার পর থেকে পলাতক। এই যে মুসা মোল্লা তার বাড়ির পিছনে 4 বিঘা জমি গত 8 বছর ধরে সে দখল করে রেখেছিল, ধান চাষ করা হতো, সেই চাষের জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করেছিল মুসা মোল্লা এই 4 বিঘা জমি এবং সেই জমির মালিক সেই জমি ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছিল। আদালতের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছিল। 144 ধারা লঙ্ঘন করে মুসা মোল্লা সেখানে জোর করে ভেড়ি করছিল এবং মাছ চাষ করছিল। আর সেই কারণে পুলিশ তাকে বেশ কয়েকবার নোটিশ করে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে হাজির হওয়ার জন্য, কিন্তু পুলিশের নোটিশে সাড়া দেয়নি মুসা মোল্লা। পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের তদন্ত করতে গেছিলেন রাজবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা। তখনই তাকে কিছু বুঝে ওঠার আগেই তাদের পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন মুসা মোল্লা, গালিগালাজ করে এবং অন্যান্য অনুগামীদের ডেকে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, কিন্তু এখনো পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। ধন্যবাদ সমীরণ। ক্ষমতায় থাকলে চা শ্রমিকদের দৈনিক মজুরি 250 থেকে 300 টাকা করা হবে। আলিপুরদুয়ারে এই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের মতো এখানেও তার মঞ্চের সঙ্গে ছিল র্যাম্প। অন্যদিকে শুক্রবার যে ভোটারদের মঞ্চে তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তাঁরাও শোনালেন আতঙ্কের কথা। শুক্রবারের পর শনিবার ফের মঞ্চে চমক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরের সভায় র্যাম্পে জীবিত অথচ কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত 3 জনকে সামনে এনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। আর শনিবার আলিপুর দুয়ারের সভায় র্যাম্পে চা শ্রমিকদের ডেকে নিয়ে তাদের প্রশ্নের উত্তর দিলেন। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, तो मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरद्वार और कम से कम चाय बगान में आपका 250 से 300 रुपया डेली वेज हो, ये मैं सुनिश्चित करूंगा। ये मेरा वादा है आप सबसे। তৃণমূল সূত্রে দাবি, অভাব অভিযোগ শুনতে চা শ্রমিকদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। এদিন মঞ্চের ওপর একটি বাক্সে সেই ফর্মগুলি রাখা হয়েছিল। সেখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেকে নেন এক চা শ্রমিককেও। আজকে এই 250 টাকা দিয়ে আমরা চলে না। আমাকে এটাই শুনতে বললো যে এই যে চায় বাগানে 250 টাকা আছে, এর জন্য আমি নিশ্চয়ই 300 টাকা করার জন্য আমি কথা বলবো। এগ্রিমেন্টে বলছে এই আশা আমরা আছি।
আসার পরে আমি ওর সাথে দুইটা কথা বলতে পারলাম, এর জন্য আজকে আমি অনেক ধন্যবাদ জানাই। শুক্রবার বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ডেকে নিয়েছিলেন এমন তিনজনকে যারা নির্বাচন কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে একজন কাকদ্বীপের বাসিন্দা হরে কৃষ্ণ গিরি। খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে আমি আতঙ্কে ছিলাম। আশ্বস্ত হইতে পারিনি, কারণ আমি তো নতুন করে নাম আসলে আমি তো যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আতঙ্কে থাকবো। মেটিয়াবুরুজের বাসিন্দা মায়া দাস কয়েক বছর আগে স্বামী মারা গেছেন, ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। 2002 থেকে আমার ফর্মে নামও আছে, ভোটার লিস্টে ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছি, একটা কপিও আছে আমার কাছে, অথচ আমাকে পুরো মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে এত চিন্তিত, আমার তো ঘুম খাওয়া সব চলে গেছে। একই অভিজ্ঞতা মেটিয়াবুরুজের আরেক বাসিন্দা মনিরুল ইসলাম মোল্লার। আমি তো খুব পেরেশানের মধ্যে আছি একটু, তো রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া উঠে গেছে। 2025-এ তোমার হচ্ছে ভোট দিয়েছি, তার আগে 2002-এ ভোট দিয়েছি, কিন্তু এই যা করেছে তোমার এইটে ইলেকশন কমিশনার, বিজেপি দালাল। শনিবার আলিপুরদুয়ারের মঞ্চেও এই তিনজনের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। भाई जिंदा लोगों को भूत बना दिया। कल आपने देखा, मैंने अपना स्टेज पे चलवाया। কেউ র্যামে হাঁটছেন, কোথাও আবার দেখা গেল বিহারের নির্বাচনে রাহুল গান্ধী জলে ঝাঁপ দিলেন। এরা সব একপন্থীতে আছে। ওই যাবার সময় কেউ র্যাম্পে হাঁটতে হাঁটতে চলে যাবেন, আর কেউ জলে ঝাঁপ দিয়ে চলে যাবেন, এটাই তো। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে এসআইআর করছে নির্বাচন কমিশন, কিন্তু তার মধ্যেই জীবিত ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করায় ভূতের রাজনীতি চলছেই। শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এসআইআর এর শুনানি নিয়ে তরজার মধ্যে এবার যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে দেখা গেল অন্যরকম ছবি। শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেঁদে ফেললেন এক ভোটার। এদিকে শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের অভিযোগ শুনানির নামে হয়রানির শিকার হচ্ছে মানুষ, যদিও বিজেপির দাবি শুনানিতে কোনো সমস্যা নেই। কেউ ঠিকমতো দাঁড়াতে পারেন না, ডান দিকটা প্যারালাইজড, কেউ বয়সের ভারে ভারাক্রান্ত, অশক্ত শরীরে লাঠি নিয়ে হাজির হয়েছেন কেন্দ্রে। অন্যদিকে শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেউ আবার কেঁদে ফেললেন অঝোরে। এসআইআর এর শুনানি চলাকালীন এমন ছবি ধরা পড়ল যাদবপুরের বিজয়গড় বিদ্যাপীঠে। বিজয়গড় বিদ্যাপীঠে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি একেবারে লম্বা লাইন যারা হচ্ছে এসআইআর এর হিয়ারিং এর জন্য এসেছেন। ইনি রতন কুণ্ডু, শরীরের একাংশ প্যারালাইজড। বছর 74-এর এই ভোটারকে শুধু সোজা করে দাঁড় করাতেই আসতে হয়েছে আরো তিনজনকে। শনিবার তাঁকেই আসতে হলো শুনানিতে। কাঁদছেন কেন? এই করুণ পরিস্থিতির জন্য কাঁদতেছি। আমার কষ্ট হাঁটতে, আজকে 8 বছর ধরে প্যারালাইজ, হাতে বাজু না। কেন আসতে হলো কেন আপনাকে? আপনি তো আগে ভোট দিয়েছেন। এর আগে দিয়েছি, স্কুলে আইসা আমার ওয়াইফও দিছে। এদিন শুনানি কেন্দ্র থেকে বেরিয়েই কেঁদে ফেললেন এক ভোটার। কি করলে কি করা যায় আমি নিজে কিছু বুঝতে পারছি না, কার কাছে যাব আমি এখন। শুনানিতে ডাক পড়ায় লাঠি হাতে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে এই ভোটারকে। আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, আমি দাঁড়াতে পারছি না বলে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে লাঠি নিয়ে এসছে। শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। एसआईआर का नाम पे बुजुर्गों को जिस तरीके से हैरान किया जा रहा है, 80 साल, 85 साल, 90 साल, कोई 75 साल, इसका जवाब अलीपुरद्वार नहीं देगा क्या? तो आने वाला दिन एक बार फिर से लाइन में खड़ा हो कि ईवीएम का बटन दबा के उनको सबक सिखाने का समय अब आ गया है। দেখুন নির্বাচন কমিশন কি করছে আমরা সেটা জানতে পারলে আমাদের যেটা দায়িত্ব, আমাদের বিএলএ টুরা সেটা পালন করছে। বিজয়গড় বিদ্যাপীঠে শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে তৃণমূল ও বিজেপি। এদিকে শুনানি পর্বের মধ্যে বিএলও অ্যাপে ফের যোগ হলো নতুন অপশন। নতুন এই অপশনের মাধ্যমে ভোটারের লাইভ ছবি আপলোড করা হচ্ছে। এসআইআর এর শুনানির নোটিশ দেওয়ার সময় লাইভ ছবি আপলোড করছেন বিএলওরা। যে ভোটারকে নোটিশটা ধরানো হচ্ছে তার লাইভ ছবি বিএলও অ্যাপে আপলোড করতে হবে। তার মানে বিএলও যে তার বাড়িতে যাচ্ছেন, ভিজিট করছেন, তার সঙ্গে কথা বলছেন, তাকে নোটিশটা ধরাচ্ছেন, তার একটা রিসিপ্ট যেমন নেওয়ার কথা আগে বলা হয়েছিল। এবং বিএলও অ্যাপে একটা নতুন
ব্যবস্থাও করা হয়েছে। সেই ব্যবস্থাটা হচ্ছে কি, যে ঠিক যেভাবে আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করি, ঠিক ওখানে একটা অপশান দেওয়া হয়েছে যে ফটোটার লাইভ তোলা যাবে। প্রচণ্ডভাবে হ্যারেসড হচ্ছি, মানুষ প্রচণ্ডভাবে হ্যারেসড হচ্ছে। অনেকের নাম এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে থাকার জন্য, নো ম্যাপিং হওয়ার জন্য অনেকের নাম বাদ যেতে বসেছে। মানে একটা চারিদিকে এমন সমস্যার সৃষ্টি হয়েছে যে মানুষ আজকে হেনস্থার শিকার হচ্ছে। এর পাশাপাশি বিধানসভা ভোটের আগে ইসিআই নেট অ্যাপকে আরও উন্নত করতে চলেছে নির্বাচন কমিশন। তাতে যোগ হতে চলেছে সাবমিট এ সাজেশন অপশন। এই অপশনের মাধ্যমে মতামত দিতে পারবেন ভোটাররা। 10ই জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে এই সাজেশন। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।